আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 44 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দুদিন কেটে গেল। বিকেলে ঋতু মুনার রিক টিভি দেখছে। একটা হিন্দি রোমান্টিক মুভি চলছে। নায়ক নায়িকা ঠোঁটের দিকে এগিয়ে আসছে। নায়িকা লজ্জায় ভয়ে চোখ বন্ধ করে ফেললো। বুক ধরপড়ের শব্দ পাওয়া যাচ্ছে। একটু ফাঁক দুটো ঠোঁট এক হচ্ছে হচ্ছে টুস, টিভি বন্ধ। ঋতু বলল, উফ, এ সময় কারেন্ট যেতে হলো। ফায়েজ বলল, ভালো হয়েছে, আমি খেলা দেখবো বলছি আর তোমরা কিসব মুভি গিলছো। মন বলল, এই ঋতুপু, কারেন্ট গেলে লাইট জ্বলে কেন? মনের কথায় উপরে তাকালে লাইট ঝলমল করে জ্বলছে। ফায়েজ বলল, কারেন্ট যায়নি, আমি বন্ধ করেছি। পুরুষালী কণ্ঠ কানে আসতেই সামনে তাকাতেই ফায়েজের প্রতিবিম্ব স্পষ্ট হলো। হয়ে লজ্জায় চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলো ঋতু। ফায়েজ বলে উঠলো, এসব ড্রামা রেখে 7টায় বই খাতা নিয়ে রুমে আসবি। এর অন্যথা হয়েছে ঋতু আইসোয়ার, আমি কি করব জানি না। বলে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ফায়েজ। মন বলল, এ আপু, ভাইয়া রেগে আছে কেন? রিক বলল, রেগে থাকবে না, তোমরা যা দেখছো ভাইয়া কি বরণ করে কথা বলবে? রিকের কথায় মন আর ঋতু শুধু তাকিয়েছিল। সত্যি ফায়েজ ভাইয়ের সামনে পড়তে হলো এমন রোমান্টিক সিন দেখা। আর এদিকে টিভি দেখা আর হলো না, বিছানায় গড়াগড়ি খাচ্ছে ঋতু। এতদিন পড়াশোনা লাটে তুলে এখন পড়তে গিয়ে যদি না পারি, মান সম্মান কিছু থাকবে না। ছি, বিকালে কি ঘটলো? ফায়েজ ভাই কি ভাবছে আমাকে নিয়ে? আমি এসব না না। রবি খান বলল, কিরে শুয়ে আছিস কেন? ঋতু বলল, এমনি আম্মু। রবি খান বলল, শরীর খারাপ? ঋতু বলল, না না, ঠিক আছে। রবি খান বলল, তাহলে নাস্তা করে যা পড়তে। ফায়েজ কিন্তু আমাকে একটু আগে বলেছে কড়াকড়ি করে তুই যেন সময় মতো রুমে চলে যাস। ঋতু বলল, আচ্ছা যাব। শিয়ালের ঘরে মুরগি পাঠাতে এই প্রথম কোনো বাবা মাকে দেখলাম। মনে মনে নিজেকে মুরগি উপাধি দিয়ে কয়েকশোবার আয়নায় নিজের প্রতিবিম্বের ছবি পরখ করে নিল ঋতু। তারপর আবারও মনে মনে বলল, তবে বেশ হবে সাদা শিয়াল, বলে হাসতে লাগলো। আর এদিকে রুহান বলল, নাবু আসবো। নাবিলা বলল, আয়। রুহান বলল, পড়াশোনা করছিস? নাবিলা বলল, তোর পড়া নাই? রুহান বলল, আছে রে। নাবিলা বলল, কি বলবি বল। রুহান বলল, পড়াশোনাটা মনোযোগ দিয়ে পড়। কিছু মাস সব এলোমেলো হয়ে গেছে জীবন থেকে। তোর অ্যাক্সিডেন্ট, ফারিহার মৃত্যু, খবর, কিডন্যাপ, সব মিলিয়ে আমাদের 5 জনের জীবনটা লন্ডভন্ড। এসব ভুলে মনোযোগ দিয়ে বোন। নাবিলা বলল, চেষ্টা করছি রে, তবুও মাঝে মধ্যে মনে হয় ঋষির জীবনে আমি অনাকাঙ্ক্ষিত কেউ। রুহান বলল, জানিস বোন, আমরা কেউ অনাকাঙ্ক্ষিত নই, আবার অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যৎ ঠিক করে দিবে। ঋষি নিজেও এ বিষয় নিয়ে ভাবতে পারছে না। তুই তো ঋষিকে ভালোবাসিস না, তবে কেন ওকে নিয়ে ভাবছিস? নাবিলা বলল, কে বলল ভাবছি? রুহান বলল, তোর সামনে রাখা খোলা ডায়েরিটা। রুহানের কথায় চট করে টেবিলে রাখা খোলা ডায়েরিতে চোখ গেল নাবিলার। স্পষ্ট ঋষির নাম খোদাই করা রয়েছে। তাড়াহুড়ো করে আর বন্ধ করলো না, ধীরে সুস্থে বন্ধ করে মুখে মিথ্যা হাসির রেখা টানলো খুব সযত্নে। তারপর বলল, কলমের কালি আছে লেখার জন্য সবকিছুর ব্যাখ্যা হয় না। রুহান বোনের প্রতিটি সেকেন্ডের উপর নজর দিল। ডায়েরির দিকে তাকানো থেকে শুরু করে মিথ্যা হাসির রেখা টানা অব্দি কিছু বলল না, উঠে গেল। নাবিলা আবারও মনমরা হয়ে টেবিলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর এদিকে ঋতু ফায়েজের দরজায় এসে বলল, আসবো ফায়েজ ভাই? ফায়েজ বলল, যা বস। এই প্রথম অধ্যায় থেকে শুরু করা সম্ভব না। যেসব অধ্যায় মাস্ট আসে সেসব অধ্যায় পড়াবো। এবছর ভালো রেজাল্ট করে টপ করার দরকার নেই। অনেক বড় ঝড় গেছে, ভুলে পড়ায় মন দে। ফায়েজ একটার পর একটা পেজ উল্টিয়ে যাচ্ছে আর পড়া বুঝিয়ে যাচ্ছে। কিন্তু ঋতুর চোখ তখন ফায়েজের কালচে খয়েরি ঠোঁটের দিকে। মাথায় তখন বিকেলের শেষ সিনটা ঘুরছে। নায়কের ঠোঁট কালচেও খয়েরি ছিল। কয়েক পেজ পড়ানো শেষ, ফায়েজের নজর যায় ঋতুর দিকে। চোখগুলো স্বাভাবিক মনে হলো না, কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টিকে উপেক্ষা করার সাধ্য ফায়েজের নেই। যেখানে ঋতু তার বিয়ে করা বউ, হয়তো আইনের খাতায় কোনো প্রমাণ নেই, তবুও শরীয়তের দৃষ্টিতে তো ফায়েজ ঋতু স্বামী স্ত্রী। অবাধ্য অনুভূতিকে তুচ্ছ করে ফায়েজ ঠাস করে বই রাখলো টেবিলে। চমকে উঠলো ঋতু। তারপর বলল, কি সমস্যা? পড়া কি আমার মুখে যে আমাকে গিলে খাচ্ছিস? ঋতু বলল, না মানে মানে ফায়েজ বলল, কি না মানে কি, বল স্পষ্ট করে। ঋতু বলল, আপনি সিগারেট খান ফায়েজ ভাই? বলে মুখ চেপে ধরলো ঋতু। কি বলতে কি বলে ফেললো। আজ ফায়েজ ভাই কাঁচা চিবিয়ে খাবে। ফায়েজ বলল, কেন, তুই খাবি? ঋতু বলল, এ মা, সি, আমি কেন খাবো? ফায়েজ বলল, তাহলে পড়াশোনা বাদ দিয়ে সিগারেটের পিছনে কেন পড়লি? ঋতু বলল, আপনার ঠোঁট। ফায়েজ বলল, কি? ঋতু বলল, না মানে আপনার ঠোঁট কালচে খয়েরি, তাই ভাবলাম আপনি হয়তো সিগারেট খান। ফায়েজ বলল, কালচে খয়েরি হলে যে সিগারেট খাবে এমনটা মনে হলো কেন? ঋতু বলল, আমি শুনেছি যারা সিগারেট খায় তাদের ঠোঁট পুরো এমন খয়েরি বা কালো হয়। ফায়েজ বলল, গবেষণা শেষ করে পড়ায় মনোযোগ দিয়ে ম্যাডাম। ঋতুর দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, এই ফায়েজ তার ঠোঁট অন্য কিছুর স্বাদ নিতে প্রস্তুত। এসব সিগারেটের বিচ্ছিরি টেস্ট আমার সইবে না। বলেই সোজা হয়ে বসলো। ঋতু ফায়েজের দিকে তাকিয়ে রইল। ফায়েজের ঠোঁটের কোণে তখন দুষ্ট হাসি। ফায়েজের কথার মানে বুঝতে ঋতু লজ্জায় চোখ নামিয়ে নিল। দেখতে দেখতে আজ 16ই জানুয়ারি, ঋতুর প্রথম বর্ষ ফাইনাল এক্সাম। সকাল সকাল উঠে পড়াশোনা যায় এতদিন ফায়েজ বোঝালো, সেসব চেক করলো, ফাইল গুছিয়ে নিল। সেদিনের এমন অপ্রীতিকর কাজের পর ঋতু আর দ্বিতীয়বার ফায়েজের চোখের দিকে তাকায়নি। তবে প্রতি সন্ধ্যা ফায়েজের কাছে পড়তে বসেছে। জেরিন অফিস করে শাশুড়িকে সাহায্য করে বিধায় বিয়ের পর থেকে ঋতুকে পড়ায় না, তবে মাঝে মধ্যে সাহায্য করে বটে। সকাল 8টা বাজে, 10টায় পরীক্ষা, 9টায় বের হবে ঋতু। রুম থেকে বের হওয়ার সময় মুখোমুখি ফায়েজ আর ঋতু। তারপর বলল, শুন, মন দিয়ে পরীক্ষা দিবি, নার্ভাস হবি না, আর যা পারিস তা লিখবি। যেটা পারিস না সেটা নিয়ে হা হতাশ করবি না, মাথা ঠান্ডা রাখবি। কি বললাম বুঝলি? ফায়েজের কথায় ঋতু শুধু মাথা নেড়ে বোঝালো তার মনে থাকবে। ফায়েজ আর কিছু বলল না। ঋতুকে ক্রস করে সামনের দিকে যাওয়ার সময় ঋতু অস্থির কণ্ঠে বলল, আপনি যাবেন না আমার সাথে?
ফায়েজ পিছু ফিরে ঋতুর মনোভাব বুঝলো, তারপর মুচকি হাসলো, যা সম্পূর্ণ ঋতুর অগোচরে রয়ে গেল। প্রশ্ন করে ফের ঋতু আবারও দৃষ্টি মেঝেতে নিক্ষেপ করলো, তারপর বলল, আমার ডিউটি আছে, তবে তুই চাইলে যেতে পারি, কিন্তু এখন না, পরীক্ষার পর। চট করে তাকালো ঋতু, চোখ দুটো খুশিতে নাচছে। ফায়েজ ভাই আর দাঁড়ালো না। খাবারের সময় আরজুমান লাঠির ভর দিয়ে নিজের রুম থেকে বাইরে এলেন। সেদিন ঋতুর কিডন্যাপ হওয়ার খবর পেয়ে শয্যা গ্রহণ করলেন সে মানুষটা দীর্ঘ 15-16 দিন পর আবার বাইরে এলেন। যেদিন দৌড়ে গিয়ে দাদি শাশুড়িকে ধরলো, আস্তে আস্তে ডাইনিং টেবিলের কাছে নিয়ে ওনার চেয়ারে বসিয়ে দিলেন। তায়েফ খান বলল, মা আপনি ডাকতেন, একা কেন উঠে আসতে গেলেন? ঋতু বলল, হ্যাঁ দাদু, আমাদের ডাকতে তুমি এভাবে কেন কষ্ট করে আসতে গেলে? আরজুমান বলল, থামো তোমরা, যা শুরু করলে, মনে হচ্ছে আমি বুড়ি হয়ে গেছি। আরজুমানের কথা শুনে সবেমাত্র পানি মুখে নেওয়া তায়েফ খান কেসে উঠলেন। ওনাকে আচমকা কাছতে দেখে সকলে হেসে দিল। তারপর বলল, আম্মা আপনার বয়স হয়েছে, তার মানে আপনি বুড়ি হয়েছেন, এটা বলতে এত দ্বিধা কিসের আপনার? আরজুমান বলল, তায়েফ, তুমি দেখি তোমার ভাইদের মতো হয়ে গেলে। আমার শান্তভদ্র ছেলেটাও আজ আমায় বুড়ি বলল। মৃদু রেগে বলল আরজুমান। তারপর তিনি বললেন, শোনো বাচ্চারা, আমার যা রং রূপ, তাতে আমি পার্টনার পাবো খুব সহজে। আরজুমানের কথায় আজ বাড়ির সকলের চোখ ছানা ভরা প্রায়। বিছানা থেকে উঠতে না উঠতে কি বয়সের তফাৎ ভুলে গেল নাকি? আরজুমান বলল, অবাক কেন হচ্ছ? শোন নাথ বউ, আমার জানকে তোরে দিয়েছি বলে ভাবিস না নিতে পারবো না। একবার যদি ডাকি তোর মতো সুন্দরী যুবতী রেখে আমার মতো 80 বছরের সুন্দরী বুড়ির পিছনে ঘুরবে। আরজুমানের কথা শেষ করতে দেরি হলেও দেরি হয়নি জেরিনের গরম চোখে স্বামীর পানে তাকাতে। একদিকে দাদির রসিকতা, অন্যদিকে বউয়ের তাকানো দেখে বেচারা ভয়ে জড়সড় হয়ে গেছে। তৌফিক খান বলল, আম্মা কি শুরু করলেন? আরজুমান বলল, থামো তৌফিক, তুমি চুপচাপ খাও, বয়স কম হয়নি তোমার, চুল পাকতে শুরু করলো অথচ কোনো খবর নেই। ঋতু বলল, দাদু আজ আমার পরীক্ষা। আরজুমান বলল, জানি দিদি ভাই, তোর জন্য তো এত কষ্ট করে রুম থেকে বের হয়েছি, মন দিয়ে পরীক্ষা দিয়ে আই, তারে দেখবো আমার নাতনির জন্য ভালো পাত্র পাই কিনা। এসব অকর্মা দিয়ে হবে না, সুন্দরী রাত্রি আমার সুন্দর বর হবে। এদিকে ঋতুর দেরি হচ্ছে বলে আরজুমানের কথায় কেউ আর মনোযোগ দিল না। তবে ফায়েজ বেশ বুঝেছে দাদিমা যে তাকে খোঁচা মেরে কথাটা বলল। সবার থেকে দোয়া নিয়ে ঋতু নীলের সাথে বের হয়ে গেল। নীলের বাইকের পিছনে ঋতু গেল পরীক্ষা দিতে। অন্য ভার্সিটিতে পরীক্ষা, তাই উল্টো পথে যেতে হলো। ভার্সিটির সামনে আসতেই রুহান ঋষি নাবিলের সঙ্গে দেখা হয়ে গেল। নীল কিছুক্ষণ ওদের দিকে তাকিয়েছিল, কোনো একটা বিষয় নিয়ে তারা কথা বলছে। হঠাৎ মনে পড়লো ফারিহা ছাড়া ঋতুদের বন্ধুত্ব যেন অসম্পূর্ণ। ফারিহার কথা ভাবতে কখন যে অজান্তেই চোখের পানি এসে পড়লো বুঝতেই পারেনি। অথচ কয়েক মাস আগেও ফারিহা আর নীলের সম্পর্ক ছিল অন্যরকম। কত স্বপ্ন ছিল মেয়েটার নিজের পায়ে দাঁড়াবে, নীলও আশ্বস্ত করতো তাকে সাহায্য করবে, যত রকমের সাপোর্ট করা যায় সব করবে। মেয়েটা ভারী মিষ্টি আর শান্ত ছিল, দুঃখ কখনো বলতো না, তবুও নীল বুঝে যেত। কখনো ফুচকা বাদাম আর আইসক্রিমের বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে বসতো না, খুব জোর করলেও নদীর পাড়ে বসে রহিম চাচার চায়ের দোকানে সেখানে গিয়ে লেবু চা খেত। খুব জোর করে একবার শাড়ি পরাতে পেরেছিল, কে জানতো সেটা শেষ দেখা হবে। আজও মনে পড়ে সেদিন যখন নীল শাড়িতে ফারিহা এলো। রমনা পার্কে নীল তখন সাদা পাঞ্জাবি পরা ছিল, হাতে একটা টেডি বিয়ার আর কয়েকগুচ্ছ ফুল। নীল বলেছিল, তোমায় সুন্দর লাগছে ফারিহা, আমি মুগ্ধ তোমার এই রূপে। জানতে চেয়েছো না আমি কখন কবে তোমায় ভালোবেসেছি? শুনবে আজ? ফারিহার মুখে সবসময়ের মতো সে মিষ্টি হাসিটা ছিল, চোখের পাতা বন্ধ করে বুঝালো জানতে চাই। নীল বলল, তখন তুমি ইন্টারে পড়ো, সদ্য যৌবনে পা দিয়েছ। একদিন গোলাপি রঙের শাড়ি পরে তোমার 5 বন্ধু কোথায় যেন গেলে। সেদিন যখন সিঁড়ি দিয়ে ঋতুর রুমের দিকে যাওয়ার সময় আমার সাথে দেখা হলো প্রথমবার, তখন বুকে হাত দিয়ে বলল, এই হৃদয় আমার থমকে গেছে। আমি ভুলতে চেয়েছি তুমি আমার বোনের বান্ধবী, কিন্তু গত 3 বছর আমি সেটা পারিনি তোমাকে ভুলে যেতে। তোমার প্রতি ভালোবাসা যখন বুঝতে পেরেছি, যখন তোমার দিকে ভালোবাসার নজরে তাকালাম, প্রথম চোখ যায় কোথায় জানো? এটুকু বলে নীল থামলো। বেঞ্চে বসা দুজন মানবী নীরব হলেও আশপাশ থেকে শব্দ আসছে। নীল তাকালো পাশে বসা তার স্বপ্নের রানীর দিকে। সে তখন অস্থিরতায় গ্রাসে তলিয়ে যাচ্ছে। যাবে না কেন? অজানা ভয়। মানুষ তো ভালোবাসার নামে শরীর খুবলে খাওয়ার ধান্দার মতো থাকে। তবে কি নীল সেসব মানুষের কাতারে পড়ে? ভাবতেই তখন ফারিহার বুকটা কেঁপে চৌচির হয়ে গেল। ততদিনে যে নীলকে ভালোবাসার চেয়ে বেশি। নীল ফারিহার প্রতিটি নিঃশ্বাসের সাথে লুকিয়ে রাখা ভয়কে স্পর্শ করতে পারলো। নীল বলল, তোমার নাকের তিল, তোমার নাকের তিল। ফারিহা অবাক হলো, এত ছোট তিল যা নীলের চোখ এড়িয়ে গেল না। লজ্জায় মাথা আরো নিচু করে নিল। কি সব ভাবলো এতক্ষণ? কয়েক সেকেন্ড কি করে বিশ্বাস করে ভালোবাসা দেওয়া মানুষটাকে ভুল বুঝে অজানা ভয়কে প্রশ্রয় দিল। নীল বলল, জানো ফারিহা, তোমার নাকের তিলটা কালো মুক্তার মতো ঝলমল করে, খুব দামি মুক্তা, কোটি টাকা দিয়ে লোকে কিনে, কিন্তু তোমার নাকের যে কালো মুক্তা কেনার সাধ্য কারো নেই। ফারিহা বলল, আপনি? নীল বলল, তুমি যা কিছুর ভয়ে ততষ্ট, সব দুনিয়ার মিছে মায়া। আমি তোমাকে ভালোবাসি ফারিহা। আমি জানি তোমার বাড়ির গলির মাথার বকাটা ছেলেদের খবর। আমায় সময় দাও, ওরা তোমায় দেখলে সালাম দিয়ে চোখ নামিয়ে নিবে। ফারিহা বলল, বিশ্বাস করি আমি আপনাকে, ভালোবাসি ভীষণ। নীল কিছু সময় তাকিয়ে রইল ফারিহার দিকে। রিলেশনের আজ 3 মাস হলো, অথচ এ ফারিহা প্রথম বলল ভালোবাসি ভীষণ। চোখের পানি মুছে ফারিহার কবরের পাশে বসে রইল নীল, হাতে সাদা গোলাপ। ঋতুকে নামিয়ে দিয়ে শেষ ফারিহার সাথে কাটানো মুহূর্তটা ভাবতে ভাবতে ফারিহার ঠিকানায় হাজির হলো। তারপর বলল, কেন ভালোবাসি বলতে গেলে? আর কেনই বা চলে গেলে? আর বলতে পারবো না তাই সেদিন বললে? তুমি জানতে তাই না আমাকে একা করে চলে যাবে যে? আর এদিকে
তিশা পরীক্ষা দিয়েছে, বাবার অ্যারেস্ট খবর শুনে দেশে আসলো, ফায়েজ ঋতুর সম্পর্কের কথা তুলি জানিয়েছে। তিশা বলল ঋতু, ঋতু বলল বলো। তিশা বলল তুমি খুব ভাগ্যবতী জানো। ঋতু বলল হুম। তিশা বলল তুমি জানো না, তুমি যেটুকু জানো আমি তার চেয়ে বেশি জানি। ঋতু বলল মানে? তিশা বলল আমি যে মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবাসেছি সে তোমাকে ভালোবাসে। জানো তুমি যখন নিখোঁজ হলে তখন সে পাগলের মতো ছুটে বেড়ালো। আমি দেশে ছিলাম না, তবে তালুকদার বাড়ির ড্রয়িং রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, ফুটেজ দেখেছি। কথা না শুনলেও তার পাগলামি সব দেখেছি। কিভাবে কাঁদছিল। একটা পুরুষ মানুষ যখন কাঁদে তখন সে নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী হয়। তুমি সে ভাগ্যবতী নারী যার জন্য একটা পুরুষ পাগলের মতো কাঁদছে। তোমার জন্য তোমার ফায়েজ স্যার পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে, যেভাবে সেদিন তালুকদার বাড়ির প্রতিটি গুণা ধ্বংস করলো। অবাক হয়ে তাকিয়ে আছে ঋতু। রোহান, ঋষি, নাবিলা অবাক হয়নি। তারা সেদিন খানবাড়িতে যা দেখলো আর হসপিটালে ফায়েজ স্যারের যে রূপ দেখলো তাতে অবাক হওয়ার মতো আর কিছু অবশিষ্ট ছিল না। তিশার চোখে মুখে আবারও বলতে শুরু করলো, আমার বাবা যা করলো তার জন্য আমাদের ক্ষমা করে দিও। আমি অহংকার করতাম ঠিকই, রূপের টাকার, কিন্তু আমি ক্রিমিনালের মেয়ে হয়ে বাঁচতে চাই না। আমার মা সাদা শাড়ি পরে যেদিন শুনলো আমার বাবা অ্যারেস্ট হয়েছে, তিনি একজন মাফিয়া, সেদিন থেকে আমাদের কাছে আমাদের বাবা মৃত। জানো আমার ভাইয়াও এতদিন বাবার ব্যবসা সামলাতো, অথচ সল কিছু টের পায়নি, কারণ বাবা তাকে ফ্যাক্টরি সামলানোর দায়িত্ব দিলেও এই কোম্পানির আড়ালে যে অনৈতিক ব্যবসা এত বছর চালিয়ে এসেছে তা খুব গোপনে ছিল। তোমাকে কিডন্যাপ না করলে হয়তো এত তাড়াতাড়ি আমরা বাবার রূপ দেখতাম না। কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, একদিন না একদিন এই রূপ তো সামনেই আসতো। তিশার কথায় কোনো জবাব দিল না ঋতু। মেয়েটা ভীষণ কষ্ট পেল, তার বাবা এতদিন তাদের ঠকিয়েছে। তিশা বলল জানো ঋতু তোমাকে কিডন্যাপ কেন করা হয়েছে? ঋতু বলল হ্যাঁ জানি, শুভর সাথে বিয়ে দেওয়ার জন্য। তিশা বলল ঠিক, তবে তোমাদের বাসায় প্রপোজাল পাঠালেই হতো, কিন্তু সেটা করতে গিয়ে ও করেনি। কেন জানো? ঋতু বলল না, কিন্তু তুমি জানো কি করে? তিশা বলল শুভর থেকে শুনেছি বাবার সূত্রে শুভর সাথে ভাইয়ার পরিচয় আছে। তোমাকে বিরক্ত করার কারণে নীল ভাইয়া শুভর নামে শামির আহমেদের কাছে নালিশ করে। এ পর্যন্ত সব ঠিক ছিল, বাট বাগড়া দেয় ফায়েজ স্যার। ফায়েজ স্যার? ঋতুর সাথে আরো 3 জোড়া চোখ বড় বড় করে তিশার দিকে তাকিয়ে রইল। তিশা বলল হুম ফায়েজ স্যার। উনি যখন জানলো তখন শুভকে মাঝ রাস্তায় ইচ্ছা মতো পিটালো, এত মারলো। ছেলেটা 2 মাস আইসিইউতে ছিল। শুধু এটুকু না, ওকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হয়েছে তার অপরাধ তোমার দিকে হাত বাড়িয়েছে বলে, তোমাকে বিয়ে করতে চাই বলে। তুমি সত্যি লাকি ঋতু, নয়তো এমন একজন পুরুষের স্ত্রী হওয়া চারটিখানি কথা। তিশার কথা শেষ হতেই পুরুষালী কণ্ঠ কানে ভেসে এলো। তারপর বলল ঋতু। সকলে তাকালো। ফায়েজ তার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ঋতুর দিকে, আশেপাশে আর কাউকে দেখছে না, যেন কেউ নেই। ফায়েজকে দেখে টুকরে উঠলো তিশার ভিতরে। ঋতু বাকিদের দিকে তাকিয়ে একটা চাপা হাসি হাসলো, তারপর ফায়েজের বাইকে উঠে চলে গেল নিমিষেই, ধুলো উঠিয়ে অদৃশ্য হলো চোখের পলকে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো সবাই অবশ্যই দেখে নেবেন, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।